আচ্ছা, ক্লাস 12-এর আজকে আমরা শুরু করব দ্রবণের এর আগের দিন যেখান থেকে কেটে গেছিলো সেই অংশ থেকে। দ্রবণে আমরা এই জিনিসগুলো পড়েছি, কিন্তু আর একটু ডিটেলসে আমরা এখানটাতে পড়ব। একটা হচ্ছে একটা কোনো তরলের মধ্যে আমরা গ্যাসকে দ্রবীভূত করছি, তার মানে তরলটা হচ্ছে এখানটাতে দ্রাবক আর গ্যাসটা হচ্ছে আমাদের এখানে দ্রাবক। যখন কোনো তরলে কোনো গ্যাস দ্রবীভূত হবে তখন কিসের ওপর এটা নির্ভর করবে, মানে তরলে গ্যাসের দ্রাব্যতার কিসের ওপর নির্ভরশীল হবে সেটাই আমরা দেখব। তাহলে প্রথম যেটার উপর নির্ভরশীল হবে সেটা হচ্ছে তরল ও গ্যাসের প্রকৃতি। কিসের উপরে নির্ভর করবে? তরল ও গ্যাসের প্রকৃতি। তার মানে কোন তরলে আমরা কী ধরনের গ্যাস দ্রবীভূত করতে চাইছি তার উপরে কিন্তু তরলে গ্যাসের দ্রাব্যতাটা নির্ভর করে। মনে করলাম যে আমাদের এটা হচ্ছে গ্যাসের অণু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্যাসের অণু আর এটা হচ্ছে আমাদের তরল অণু, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের অণু আর এটা হচ্ছে তরল অণু। তাহলে এটা আমরা বললাম হচ্ছে তরল অণু আর এটাকে আমরা বলছি হচ্ছে গ্যাসের অণু। এখন আমরা দেখব গ্যাসীয় পদার্থ মানে আমরা কি জানি? গ্যাসীয় পদার্থ মানেই হচ্ছে দ্বিপরমাণু, তার মানে দুটো পরমাণু দিয়ে এই গ্যাসীয় পদার্থটা তৈরি। তো এই যে গ্যাসের অণুগুলো, ঠিক আছে, তাহলে এই যে একটা ধরো গ্যাসের অণু দুটো পরমাণু দিয়ে তৈরি, আবার আরও একটা এরকম ধরলাম গ্যাসের পরমাণু। এই গ্যাসের পরমাণুগুলোর মধ্যে এগুলো হচ্ছে গ্যাসের অণু, এটা হচ্ছে পরমাণু, এটাও পরমাণু দিয়ে তৈরি, এটা হচ্ছে গ্যাসের অণু, এটাও হচ্ছে গ্যাসের অণু। এবার এই গ্যাসের অণুগুলোর মধ্যে যদি আমাদের আন্তরাণবিক আকর্ষণ বল, দুজনের মধ্যে কী কাজ করবে? তাহলে আন্তরাণবিক আকর্ষণ বল যদি কম হয়, যদি এদের আন্তরাণবিক আকর্ষণ বলটা কম হয় তাহলে কি হবে? এরা কিন্তু সহজে তরল হবে না। তার মানে এই গ্যাসটা কিন্তু কি করা যাবে না, সহজে এই গ্যাসটাকে তরলে পরিণত করা যাবে না। সহজে এটাকে আমরা কি করতে পারবো না? তরলে পরিণত করতে পারবো না, তাই না? যদি এদের দুজনের মধ্যে আকর্ষণ বলটা কম হয় তাহলে কী হবে? এদের দুজনকে আমরা কিন্তু সহজে তরল করতে পারবো না, কারণ এটা কাছাকাছি আসতে চাইবে না। আকর্ষণ বল যেহেতু কম, তাহলে কাছাকাছি আসতে চাইবে না, আর কাছাকাছি যখন আসবে না তখন এদেরকে তরল করা যাবে না, কারণ গ্যাসীয় অণুগুলো অনেক দূরে থাকে। আর একটু কাছাকাছি হলে হয় তরল অণু, আরও কাছাকাছি হলে হয় সেটা কঠিন অণু। তাহলে যেহেতু এদের মধ্যে আকর্ষণ বলটা কম, এটা সহজে কী হবে না, কাছাকাছি আসতে চাইবে না, তাই এটাকে সহজে তরলে পরিণত করা যাবে না। এক্ষেত্রে কিন্তু এই যে গ্যাসের অণু আর তরল অণু এদের মধ্যেও কি হবে? এদের মধ্যেও কিন্তু আকর্ষণ যে বল, সেই আকর্ষণ বলটা কম হবে। এই আকর্ষণ বলটা কম হবে। যখনই এদের মধ্যে আকর্ষণ বলটা কম হবে তখনই কি হবে? এদের দ্রাব্যতাও কিন্তু তরলে গ্যাসের দ্রাব্যতাও কম হবে। এই ধরনের অণুর উদাহরণ কি? যাদের আন্তরাণবিক আকর্ষণ বল কম, সেরকম উদাহরণ হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন। এই ধরনের গ্যাসীয় অণুগুলো কিন্তু তরলে সেরকমভাবে দ্রবীভূত হতে চাইবে না। কিন্তু আমি যদি অপরপক্ষের উল্টোটা চিন্তা করি, মানে যে গ্যাসীয় অণু যাদের মধ্যে কি আছে, যাদের ভিতরে আন্তরাণবিক আকর্ষণ বলটা আন্তরাণবিক আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা বেশি, তাহলে তারা কি হবে? তারা সহজে তরল হবে। এবং তাদের ক্ষেত্রে কি হবে? এই যে গ্যাসের অণু আর তরল অণু, গ্যাসের অণু আর এই তরল অণু, এদের মধ্যে কি হবে? এদের মধ্যে কিন্তু আকর্ষণ বলটা বেশি হবে। এদের ক্ষেত্রে আকর্ষণ বল বেশি হবে এবং তাহলে এরা কি হবে? সহজে গ্যাস তরলে দ্রবীভূত হবে, তাহলে যে সমস্ত গ্যাসীয় অণু যাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? গ্যাসের অণুর সাথে তরল অণুর আকর্ষণ বলও বেশি হচ্ছে, তারা সহজে তরলে দ্রবীভূত হচ্ছে। এর উদাহরণ হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরা হচ্ছে সহজেই তরল হয়, সহজেই তরলে দ্রবীভূত হয়।
আর যাদের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল কম তাদের ক্ষেত্রে তরলের সাথে গ্যাসের অণুর আকর্ষণ বল কম হবে এবং তারা তরলে কম দ্রবীভূত হবে। এছাড়াও আরও কিছু গ্যাস আছে, গ্যাসীয় অণু আছে, যারা কি করে, গ্যাসীয় অণু যারা আয়নিত হতে পারে, আয়নিত হতে পারে। যেমন ধরো হচ্ছে HClকে তুমি যখন জলের মধ্যে মেশাবে তখন কিন্তু আমরা দেখি যে এটা H+ আর Cl- হয়। অ্যাকচুয়ালি এরকম হয় না, H3O+ হয়, H3O+ হয় আর Cl- হয়। তো এরা আয়নিত হতে পারছে, তাই HCl বা তোমার NH3 কী তৈরি করবে জলের সাথে মিলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এরা কী করতে পারে, এরা যেহেতু জলের মধ্যে আয়নিত হতে পারছে তাই এরা জলে বেশি দ্রবীভূত হবে। কিন্তু আমি যদি এখানটাতে জল না নিয়ে অন্য কোনো দ্রাবক নিই, আমি যদি কী করি, এক্ষেত্রে আলাদা দ্রাবক ব্যবহার করি, আলাদা নন পোলার দ্রাবক যদি ব্যবহার করি তাহলে কিন্তু এরা কী করতে পারবে না, এরা আয়নিত হতে পারবে না, আয়নিত হতে পারে না। তাই এদের নন পোলারের মধ্যে যেহেতু এরা আয়নিত হতে পারছে না তাই এদের দ্রাব্যতা কিন্তু কম হবে, দ্রাব্যতাও কিন্তু কম হবে। তাহলে এরাই কিন্তু পোলারের মধ্যে বেশি দ্রবীভূত হবে এবং নন পোলারের মধ্যে কম দ্রবীভূত হবে, নন পোলার দ্রাবকে। ঠিক আছে, তাহলে এগুলো গেল হচ্ছে তরল ও গ্যাসের প্রকৃতি। কীভাবে কোন তরলের মধ্যে গ্যাসটা কীভাবে দ্রবীভূত হবে সেটা কিসের উপর নির্ভর করে আমরা সেখানটাতে আলোচনা করব। এবার আমরা চলে আসছি হচ্ছে উষ্ণতার ওপর কীভাবে নির্ভর করে। তোমরা রাসায়নিক নীতিটা পড়েছো এর আগের ক্লাসের মধ্যে। তো এখানটাই এই সমীকরণটা আমি যদি লিখি তাহলেই বুঝতে পারব। গ্যাস আর তরল এরা যখন বিক্রিয়া করে, মানে গ্যাসটা যখন তরলে দ্রবীভূত হয় তখন ওটা একটা উভমুখী বিক্রিয়া হয়। এখানে তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে তরলে কী তৈরি হচ্ছে, গ্যাসের সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে, এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে তাপদায়ী, মানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হয় তাহলে বিপরীতমুখী বিক্রিয়া অবশ্যই কী হচ্ছে, তাপ শোষিত হচ্ছে, তার মানে মাইনাস তাপ হচ্ছে, তাই না? এখানে যদি তোমার তাপ উৎপন্ন হয় তাহলে বিপরীত বিক্রিয়া অবশ্যই তাপ শোষিত হচ্ছে। এবার তুমি দেখো, চিন্তা করে আমি যদি এইখানটাতে উষ্ণতা বাড়াই, আমি যদি এই দ্রবণের ক্ষেত্রে এই দ্রবণের উষ্ণতা বাড়াই তাহলে কোন দিকের লাসাতিলের নীতি অনুযায়ী কোন দিকের বিক্রিয়াটা ফেভার হবে, সম্মুখমুখী না বিপরীতমুখী? সম্মুখমুখীতে গেলে আরও তাপ উৎপন্ন হবে। আমি অলরেডি তাপ দিয়েছি, তাহলে সিস্টেম কী চাইবে, এই বাড়তি তাপটাকে প্রশমিত করতে চাইবে। তাহলে কোন দিকে গেলে প্রশমিত হবে, নিশ্চয়ই দিকে গেলে প্রশমিত হবে না, এদিকে আরও তাপ উৎপন্ন হচ্ছে, আর এইখানে গেলে তাপ শোষিত হচ্ছে। তার মানে আমি যে এক্সট্রা তাপ দিয়েছিলাম সেই তাপটা এই দিকে গেলে শোষিত হচ্ছে। তার মানে অবশ্যই উষ্ণতা যদি বাড়ায় তাহলে বিপরীতমুখী বিক্রিয়া চলবে। বিপরীতমুখী বিক্রিয়া যদি চলে তাহলে তার মানে কী হচ্ছে, তরল থেকে গ্যাস নির্গত হবে। তার মানে তরল থেকে বুদবুদ করে গ্যাস নির্গত হবে, কিন্তু যদি আমি উষ্ণতা কমাই তাহলে দেখো, যদি আমি উষ্ণতা কমিয়ে দিই তাহলে কী হবে, উষ্ণতা আমি তাহলে কমিয়ে দিচ্ছি, তাহলে উষ্ণতা কমালে কী হবে, সিস্টেম এমনভাবে নিজেকে পরিবর্তিত করবে যাতে এই যে ঘাটতিটা পূরণ হয়, উষ্ণতার যে ঘাটতি সেটা পূরণ হয়। উষ্ণতার ঘাটতি বুঝতেই পারছো, সম্মুখমুখী গেলে উষ্ণতার ঘাটতিটা যদি তাপ উৎপন্ন হচ্ছে তাহলে পূরণ হবে। তার মানে উষ্ণতা কমালে কী হচ্ছে, সম্মুখী বিক্রিয়া হবে, তার মানে তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়বে, তাই না? এক্ষেত্রে তাহলে কী হবে, তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। ওই জন্য আমরা দেখতে পাই কি, কোনো তরলকে যদি ফোটানো হয় তাহলে ভিতর থেকে বুদবুদ করে গ্যাসের অণুগুলো বাইরে বেরিয়ে যায়। এবার আমরা দেখব চাপের প্রভাব। উষ্ণতার প্রভাব গেল, এবার চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের কি দেখতে পাই, একটা পরীক্ষা যদি বদ্ধপাত্রে পরীক্ষাটা করা হয় তাহলে আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি উষ্ণতাটাকে নির্দিষ্ট করি বা স্থির করি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা চাপের সাথে কীরকম, গ্যাসের দ্রাব্যতা চাপের সাথে সমানুপাতিক, চাপের সঙ্গে
সমানুপাতিক, তাই না? গ্যাসের দ্রাব্যতাটা কি চাপের সাথে সমানুপাতিক, মানে গ্যাসের দ্রাব্যতা বাড়লে মানে চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, আবার যদি চাপ হ্রাস করি তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতাটা কিন্তু কমে যাবে। তো এই সংক্রান্ত আমরা একটা সূত্র পড়ব, সেই সূত্রটা হচ্ছে হেনরি সূত্র নামে পরিচিত। এটার নাম কি? হেনরি সূত্র। হেনরি সূত্রটা কি বলেছে? এই বিজ্ঞানী পুরো নাম হচ্ছে উইলিয়াম হেনরি। তাহলে উইলিয়াম হেনরি চাপের তরলের মধ্যে যখন আমরা গ্যাসকে দ্রবীভূত করছি তখন সে কীরকমভাবে চাপ দিলে তার দ্রাব্যতাটা পরিবর্তিত হচ্ছে সেই সংক্রান্ত বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সেই পরীক্ষা নিরীক্ষা থেকে তিনি যে সিদ্ধান্তটা আসেন সেই সিদ্ধান্তটাই হেনরি সূত্র নামে পরিচিত। তাহলে সূত্রটাতে কী বলা হয়েছে? যদি আমরা উষ্ণতাটাকে স্থির রাখি, তার মানে কি স্থির উষ্ণতায় কী করা হচ্ছে, কোনো তরল দ্রাবকে মানে কোনো তরল দ্রাবকের মধ্যে যদি আমরা কি করি, কোনো গ্যাসকে দ্রবীভূত করি, তাহলে কি হবে? তাহলে গ্যাসের যে দ্রাব্যতা সেই দ্রাব্যতাটা হচ্ছে সাম্য অবস্থায় থাকা গ্যাসের চাপের সাথে সমানুপাতিক। তার মানে এটা কার সাথে সমানুপাতিক? সাম্যাবস্থাটাই যে চাপ সেটা তোমরা আগের দিনই দেখিয়েছিলাম। সাম্য অবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সাথে সমানুপাতিক। ঠিক আছে? তাহলে সূত্রটা কি? যে স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে যদি কোনো গ্যাসকে দ্রবীভূত করি তাহলে গ্যাসের দ্রাব্যতাটা সাম্য অবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। এবার যদি এটা আমরা গাণিতিকভাবে লিখতে চাই তাহলে কি লিখব? মনে করো উষ্ণতাটাকে আমি স্থির করেছি, ঠিক আছে? উষ্ণতাটাকে আমি স্থির রেখেছি। ধরো আমাদের উষ্ণতাটা টি হচ্ছে স্থির, 3 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে স্থির, ঠিক আছে? এবার কোনো তরলের মধ্যে কোনো গ্যাসকে দ্রবীভূত করলাম। এবার যে তোমার তাহলে গ্যাসটা হচ্ছে দ্রাব্য আর তরলটা হচ্ছে দ্রাব্য, তাই না? তাহলে গ্যাসের মূল ভগ্নাংশটা আমি ধরে নিলাম হচ্ছে সেটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে গ্যাসের যে মূল ভগ্নাংশ সেটাই হচ্ছে গ্যাসের দ্রাব্যতা। সেটাই হচ্ছে গ্যাসের দ্রাব্যতা, কারণ পুরোটার মধ্যে কতটা গ্যাস দ্রবীভূত হচ্ছে সেটাই আমরা মূল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করছি, সেটাই হচ্ছে গ্যাসের দ্রাব্যতা। এবার যদি উষ্ণতাটাকে তো স্থিরই করে নিয়েছি, এবার যদি ওই সাম্য অবস্থায় যদি গ্যাসের চাপ আমরা ধরলাম হচ্ছে পি, আমরা পি ধরি, তাহলে কি হবে? পি প্রপোর্শনাল টু এক্স, তাই তো? পি প্রপোর্শনাল টু এক্স, হেনরি সূত্র অনুযায়ী পি প্রপোর্শনাল টু এক্স বা পি ইকুয়াল টু, এখানে একটা আমাদের ধ্রুবক নিতে হবে কে এইচ ইন্টু এক্স। এখানে যে কে এইচ এটাকে বলা হয় হচ্ছে হেনরির ধ্রুবক, এটাকে বলা হয় হেনরির ধ্রুবক। এই যে সমীকরণটা আমরা পেলাম সেই সমীকরণটার কিন্তু কতগুলো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যদি মনে করো কোনো গ্যাসের অণুগুলো কি হয়, কোনো তরলের মধ্যে তোমার কোনো গ্যাসের অণু দিয়ে দেওয়ার পর যদি সেই গ্যাসের অণুটা সংযোজিত হয় বা বিয়োজিত হয় তাহলে কিন্তু হেনরি সূত্রটা প্রযোজ্য হবে। বা যদি মনে করো তরলের মধ্যে কোনো গ্যাসকে নিমজ্জিত করার পর তারা বিক্রিয়া করছে তাহলেও কিন্তু হেনরি সূত্র প্রযোজ্য হবে না। আর কখন হবে না? যদি মনে করো কোনো তরল দ্রাবকের মধ্যে যদি অনেক বেশি পরিমাণে গ্যাস দ্রবীভূত থাকে তাহলেও কিন্তু হেনরি সূত্র প্রযোজ্য হবে না। তাহলে আমরা 4টে পয়েন্ট পেলাম হেনরি সূত্র কখন কখন প্রযোজ্য হচ্ছে না। 1 নম্বরে আমি কী করলাম, যদি তরলে যদি কি থাকে, তরল দ্রাবকের মধ্যে যদি অতিরিক্ত গ্যাস দ্রবীভূত থাকে, তাই তো? 2 নম্বর কী করলাম, যদি হচ্ছে গ্যাস তরলে সংযোজিত বা বিয়োজিত হয়। 3 নম্বর কী করলাম, যদি মনে করো গ্যাস আর তরল পরস্পর বিক্রিয়া করে,
আর 4 নম্বর আমরা কি আর একটা পয়েন্ট আছে, সেটা কি, যদি গ্যাসের চাপ বেশি হয় বা যদি উষ্ণতা কম হয়, উষ্ণতা যদি খুব কম হয় তাহলেও কিন্তু হেনরি সূত্র প্রযোজ্য হবে না। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা লিখলাম সেটা কার ক্ষেত্রে, হেনরির সূত্র কখন প্রযোজ্য হচ্ছে না, হেনরি সূত্র কখন প্রযোজ্য হচ্ছে না তার পয়েন্টগুলো আমরা পেলাম। ঠিক আছে, এই পয়েন্টগুলো যদি হয়, মানে এর মধ্যে যদি যে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু হেনরি সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। হেনরি সূত্র থেকে কয়েকটা উদাহরণ আমরা তোমাদের দিতে পারি। যেমন ধরো কোল্ড ড্রিঙ্কসের বোতল, যেটা তোমরা কোল্ড ড্রিঙ্কস দেখেছো, কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কী থাকে, কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কিন্তু এরকমভাবে ছিপি আটকানো থাকে, তাই তো, ছিপি আটকানো থাকে। এবার ছিপির মধ্যে এখানে তরল যে আছে, তরলের ওপরে কি আছে, গ্যাসের অণু আছে। তাহলে এটার যে চাপ, সেই চাপটা কি, পি, তাই তো। এবার মনে করো আমি বোতলের ছিপিটা কী করে দিচ্ছি, বোতলের ছিপিটা খুলে দিচ্ছি। খুলে দিলে কী হবে, এই তরলের ওপরে যে এটা ছিল এটা এবার ওপেন হয়ে গেছে, তার মানে চাপ এবার পি এবার কী হয়ে গেল, কমে যাবে, তাই না। এখানে তো আটকা বদ্ধ পাত্র ছিল, তাতে গ্যাসটা যা চাপ ছিল, এবার যখনই আমি মুখটা খুলে দেবো ওখান থেকে কিছু গ্যাস এদিক দিয়ে বেরিয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, পি কমে যাবে। যখনই পি কমে যাবে তখনই কী হবে, এর ভেতরে যে গ্যাসের অণুগুলো ছিল সেটাও কী হবে, পি কমে যাওয়ার জন্য। এবার আমরা দেখেছি যে পি পোর্শন টু এক্স, তার মানে পি যেই কমে গেল তার মানে এক্সও কী হবে, কমে যাবে। তাহলে এক্স যেহেতু কমে যাচ্ছে তার মানে কিছু এখান থেকে গ্যাসীয় অণু, দ্রাব্যতা কমে যাচ্ছে জন্য কিছু গ্যাসের অণু বুদবুদ করে বাইরে বেরিয়ে যাবে। যেহেতু এক্স কমে গেল তার মানে কি হলো, তার মানে হচ্ছে দ্রাব্যতা কমে গেল। দ্রাব্যতা কমে গেল তার মানে কি, তার মানে হচ্ছে বুদবুদ করে গ্যাস তরল থেকে বেরিয়ে যাবে, বুদবুদ করে গ্যাস তরল থেকে বেরিয়ে যাবে, তাই তো। তাহলে এগুলো আমরা পেলাম হচ্ছে প্রকৃত উদাহরণ, হেনরি সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যায়। এখান থেকে আরও আসে, সেটা কি, যে ডুবুরিরা যখন আমাদের পেছন দিকে দেখবে একটা এরকম সিলিন্ডারের মতো নিয়ে ডুবুরিরা সেটা দিয়ে কী করে, ডুবুরিরা শ্বাসকার্য চালায়। তো এর মধ্যে যে ভরা থাকে সেটার মধ্যে কি থাকে, অতিরিক্ত চাপে ভরা থাকে গ্যাসটা, ঠিক আছে। এবার রক্তের মধ্যে নাইট্রোজেনের দ্রাব্যতাটা কিন্তু, এই যে অতিরিক্ত চাপে এখানে বায়ু থাকে, তো বাতাসের যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনটা কিন্তু রক্তের দ্রাব্যতাটা বেশি, ঠিক আছে, রক্তের দ্রাব্যতাটা বেশি। তাহলে এই যে অতিরিক্ত চাপে যখন বাতাসটা থাকছে তখন এই শ্বাসটাই যখন ও গ্রহণ করছে লোকটা, তখন তার মানে ওর ভেতরে যে বায়ুটা ঢুকছে তার চাপটাও বেশি থাকছে, তার ভেতরে থাকা নাইট্রোজেন চাপ যেহেতু বেশি থাকবে তার মানে কি, দ্রাব্যতাটাও বেশি হয়ে যাবে ওর ভিতরে থাকা গ্যাস অণুগুলোর, তাই না। গ্যাসের চাপটা যেহেতু এখানটাতে বেশি আছে, তাহলে কি হবে, ওই ব্যক্তির রক্তে যে বায়ু ঢুকছে তার মধ্যে থাকা নাইট্রোজেন, অক্সিজেন সবই ঢুকবে। এর দ্রাব্যতা যেহেতু বেশি, এটা তাহলে দ্রাব্যতাটা বেশি হবে। রক্তে বায়ু ঢুকছে, যে ব্যক্তির রক্তে যে বায়ু ঢুকছে তার মধ্যে নাইট্রোজেনের দ্রাব্যতাটা বেশি থাকবে। এবার যখন ডুবুরিটা জল থেকে হঠাৎ করে যদি এরকম বাইরে বেরিয়ে আসে তাহলে কী হবে, এর মধ্যে চাপটা কমে যাবে বা বায়ুর চাপ কমে যাবে। বায়ুর চাপ কমে গেলে রক্তের মধ্যেও ফট করে নাইট্রোজেনের দ্রাব্যতাটা কমে যাবে। রক্তে নাইট্রোজেনের দ্রাব্যতা কমে যাবে মানে কি, রক্ত থেকে তখন হুড়মুড় করে নাইট্রোজেনগুলো বাইরে বেরিয়ে যেতে চাইবে, এবং হুড়মুড় করে যখন বাইরে একসাথে ফট করে যখন নাইট্রোজেনগুলো বেরিয়ে যেতে চাইবে তখন কিন্তু রক্তবাহী নালীর মধ্যে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি হবে। এবং আরও বেশি কিন্তু যদি সতর্কতা অবলম্বন না করা হয় তাহলে রক্তবাহী নালীগুলো ফেটে যেতে পারে এবং ডুবুরির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেই জন্য জলের তলা থেকে যখন ডুবুরি যদি উপর দিকে ওঠে তখন সে ধীরে ধীরে আস্তে আস্তে উপরে কিন্তু উঠবে, একদম একসাথে হঠাৎ করে কিন্তু উপরে আসবে না। তো এই ঘটনাটাকে এড়ানোর জন্য এখন কিন্তু যে কৃত্রিম শ্বাসযন্ত্রটা ব্যবহার করা হয় তার মধ্যে অক্সিজেন আর হিলিয়ামটা ব্যবহার করা হয় নাইট্রোজেনের পরিবর্তে। মানে বাতাসে যেহেতু নাইট্রোজেন বেশি থাকে, তো নাইট্রোজেনটার জন্য আমাদের বেশি সমস্যা হয়, যেহেতু রক্তে নাইট্রোজেনের দ্রাব্যতাটা বেশি, তার জন্য অক্সিজেন ব্যবহার করা হয়। হিলিয়ামের দ্রাব্যতাটা কিন্তু নাইট্রোজেনের তুলনায় অনেক কম, মানে রক্তে হিলিয়ামের দ্রাব্যতাটা কিন্তু নাইট্রোজেনের তুলনায় অনেক কম। তাহলে এই উত্তরগুলো কিন্তু আমরা হেনরির সূত্র দিয়ে
ব্যাখ্যা করতে পারব। এবার আমরা চলে আসছি কঠিনটা কীভাবে দ্রবিত হয়। ঠিক আছে, এবার মনে করো দ্রাব আর দ্রাবক আর দ্রাবক দুটোই হচ্ছে কি কঠিন, দুটোই হচ্ছে আমাদের কঠিন। তাহলে সেক্ষেত্রে কীভাবে দ্রবণটা তৈরি হয়? দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে কি প্রতিস্থাপন, আর 2 নাম্বার হচ্ছে আন্তঃস্থানিক কঠিন দ্রবণ। আন্তঃস্থানিক কঠিন দ্রবণ এটার মানে কি? প্রতিস্থাপন মানে বুঝতেই পারছো, প্রতিস্থাপন মানে হচ্ছে একজনকে সরিয়ে আর একজন ঢুকে যাওয়া। মনে করো এটা একটা ধরনের, ঠিক আছে, এরকম একটা ধরো একটা পরমাণু আছে, এবার এর মধ্যে আমি বি পরমাণুকে ঢোকাতে চাচ্ছি। কী করতে চাচ্ছি? বি পরমাণুগুলোকে ঢোকাতে যাচ্ছি। কীভাবে ঢুকবে? তাহলে কিছুটাকে সরিয়ে সেই জায়গাগুলো বি ঢুকে যাবে। তার মানে কীরকমভাবে দ্রবণটা হবে? এরকমভাবে কিছু একে সরিয়ে কিন্তু কি ঢুকতে পারে? বি ঢুকতে পারে। তাহলে কি হলো? কিছু একে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলো এরকমভাবে বি ঢুকে গেল। তাহলে এই যে দ্রবণটা সেটা হচ্ছে প্রতিস্থাপন। কিছু এ পরমাণুকে সরিয়ে দিয়ে বি পরমাণু তার জায়গায় ঢুকে গেল, তাহলে যে দ্রবণটা আমরা পাচ্ছি সেই দ্রবণটা হচ্ছে প্রতিস্থাপন দ্রবণ। আর আন্তঃস্থানিক কঠিন দ্রবণটা বুঝতে পারছো, আন্তঃস্থানিক মানে স্থানের মাঝখানে যেটা দ্রবণ হয় সেটা হচ্ছে এরকম বড় বড় যদি কোনো অণু থাকে তাহলে এদের মাঝখানে কি হয়? এদের মাঝখানটাতে এরকম ছোট ছোট স্পেস তৈরি হয়। সেই স্পেসগুলোর মধ্যে কিন্তু কী হতে পারে? ছোট সাইজের কোনো অণু ঢুকে এরকমভাবে আটকে থাকতে পারে। তাহলে এই ধরনের যে দ্রবণ সেটা হচ্ছে কি আন্তঃস্থানিক দ্রবণ। ঠিক আছে, বড়গুলো হচ্ছে আমাদের দ্রাবকের পরমাণু, বড়গুলো আমাদের এখানটাতে দ্রাবক পরমাণু, আর ছোটোগুলো কি? ছোটোগুলো হচ্ছে আমাদের দ্রাবক পরমাণু। এক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে আমাদের দ্রাবক পরমাণু, আর এটা হচ্ছে আমাদের দ্রাবক পরমাণু, এটা হচ্ছে আমাদের দ্রাবক পরমাণু। ঠিক আছে, তাহলে উদাহরণ কি হবে? এটার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে তোমরা জানো পিতল, তাই তো? পিতল তোমরা নাম শুনেছো। পিতলটা কিসে দিয়ে তৈরি? কপার আর জিঙ্ক মিশে এরকমভাবে তৈরি করে। আর এদের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে টাংস্টেন কার্বাইড। এটা হচ্ছে টাংস্টেন আর কার্বাইড, এদের দিয়ে যে যৌগ সেটা হচ্ছে এই ধরনের দ্রবণের উদাহরণ। তো আমাদের মোটামুটি যে অংশগুলো ছিল দ্রবণের প্রাথমিক পর্যায়ে সেটা শেষ হয়ে গেল। এবার আমরা দ্রবণের চ্যাপ্টারের মূল আলোচনার মধ্যে চলে আসি। মূল আলোচনা মানে যেখান থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আমাদের আসে সেই জায়গাটাতে চলে আসছে। এটার জন্য আমাদের প্রথমে করতে হবে হচ্ছে, প্রথমে আমরা জানবো তরলের বাষ্পচাপ। ঠিক আছে, আগে আমরা জানবো বাষ্পচাপটা কী জিনিস। মনে করো আমি একটা পাত্রের মধ্যে কোনো তরল নিয়েছি। আমি কী করেছি? একটা পাত্রের মধ্যে একটা তরল নিয়েছি। এবার এই তরলটা কী করবে? যখন ফুটতে শুরু করবে তখন এর উপর থেকে এরকমভাবে এর বাষ্পগুলো বেরোবে। এবার যদি পাত্রটা খোলা থাকে বাষ্পটা পরিবেশে মিশে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি পাত্রটাকে আমি এরকমভাবে কোনো ঢাকনা দিয়ে আবদ্ধ করে দিই, আমি যদি পাত্রটাকে কী করি এরকমভাবে আবদ্ধ পাত্র করে দিই, তাহলে কী হবে? বাষ্পগুলো কিন্তু আর বেরোতে পারবে না, তাই না? বাষ্পগুলো আর বেরোতে পারবে না। তাহলে বাষ্পগুলো কী হবে? বাষ্পগুলো গিয়ে এই পাত্রের দেওয়ালের সাথে এদিকে আবার তরল যে আছে সেই তরলের সাথেও ধাক্কা খাবে। তাহলে প্রথম পর্যায়ে কিন্তু বাষ্পীভবন যেটা হচ্ছে সেই বাষ্পীভবনের হারটা কিন্তু বেশি থাকবে, মানে বেশি পরিমাণে বাষ্প উৎপন্ন হবে প্রথম অবস্থায়। ঠিক আছে, প্রথম অবস্থায় কী হবে? বেশি পরিমাণে বাষ্প উৎপন্ন হবে। কিন্তু যত সময় যেতে থাকবে তত কী হবে?
বাষ্পীভবনের কিছু সময় পর, তাহলে এটা হচ্ছে কিছু সময় পর যখন এখানে প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন হয়ে যাবে, তখন দেখা যাবে কি যে এই যে গ্যাসের অণুগুলো আবার তরলের সাথে ধাক্কা খাচ্ছিল, এসে সেই ধাক্কা খাওয়ার জন্য তরল অণু ওটাকে আকর্ষণ করে আবার ওটাকে টেনে নেবে। তার মানে গ্যাসের অণুগুলো ঘনীভূত হয়ে আবার তরলে চলে আসছে। তাহলে প্রথম অবস্থায় বাষ্পীভবনের আর বেশি থাকবে, আর ঘনীভবনের হারটা কী হবে, ঘনীভবন কম হবে। ঠিক আছে, প্রথম অবস্থায় বাষ্পীভবনের হার বেশি হবে, ঘনীভবনটা কম হবে। কিন্তু কিছু সময় যাওয়ার পর দেখা যাবে কি যে বাষ্পীভবনের হার একটু কমেছে, ঘনীভবনের হার বেড়েছে। তাহলে বাষ্পীভবনটা কী হবে, বাষ্পীভবনের হার কী হয়েছে, কমেছে, কিছুটা কমেছে, আর ঘনীভবনের হার বেড়েছে। ঠিক আছে, আরও কিছু সময় যদি আমি এটাকে অতিক্রান্ত করি, মানে আরও কিছু সময় যদি যাই, আরও কিছু সময় যদি পার করি, তখন আমরা দেখব কি যে হারে বাষ্প উৎপন্ন হচ্ছে সেই হারে মানে বাষ্পীভবনের হার আর ঘনীভবনের হার সমান হয়ে গেছে। তখন বাষ্পীভবন আর ঘনীভবন এদের দুজনের হার কি সমান হয়েছে। তার মানে তখন এরা কিসে এসে পৌঁছেছে, তখন এদের দুজনের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। এই যে সাম্যাবস্থায় কি হচ্ছে, এখানে যতটা তরল থাকছে এখানে ততটাই বাষ্প থাকছে। সাম্যাবস্থায় কিন্তু না বাষ্পের পরিমাণ পাল্টায় না তরলের পরিমাণ পাল্টায়। ঠিক আছে, বাষ্পের পরিমাণও স্থির থাকে, তরলের পরিমাণও স্থির থাকে। সাম্যাবস্থায় এখানটাতে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্প আছে, সাম্যাবস্থায় এই ফাঁকা জায়গাতে নির্দিষ্ট পরিমাণ বাষ্প আছে। ঠিক আছে, এই নির্দিষ্ট পরিমাণ বাষ্পটা কি হচ্ছে, এই পাত্রের ওপরে নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করছে। তাহলে সাম্যাবস্থায় তরলের উপরে যে বাষ্প থাকে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, তরলের ওপরে যে বাষ্প থাকে তাকে আমরা সম্পৃক্ত বাষ্প, তখন সাম্যাবস্থায়। আর এরা যে চাপ প্রয়োগ করছে সেই চাপটাকে আমরা বলছি হচ্ছে বাষ্প চাপ। তাহলে এই যে বাষ্প যে চাপ দিচ্ছে, তাহলে সম্পৃক্ত বাষ্প যে চাপ দিচ্ছে, সম্পৃক্ত বাষ্প দ্বারা সৃষ্ট চাপটাকে আমরা বলছি কি বাষ্প চাপ। তো খুব ঘিচি হয়ে গেল, এক জায়গায় লেখা হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারলে পুরো ব্যাপারটা। যখন আমি একটা বদ্ধ পাত্রে কোনো তরল নিয়ে ফোটাচ্ছি, তখন প্রথম অবস্থায় এই তরল অণুগুলো গ্যাসীয় হয়ে মানে বাষ্পীভূত হচ্ছে এবং প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথম অবস্থায় তখন তারা গিয়ে পাত্রের দেয়ালে চারিদিকে ধাক্কা খাচ্ছে এবং আবার তরলে এসেও ধাক্কা খাচ্ছে। তরলে এসে ধাক্কা খাওয়ার জন্য কিছু অণু ঘনীভূত হচ্ছে। প্রথম অবস্থায় বাষ্পীভবনের হার বেশি থাকছে, ঘনীভবনের হার কম হচ্ছে। কিছুটা সময় যাওয়ার পর আমরা দেখলাম কি এখানে যখন প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন হয়ে গেল, তখন দেখলাম কি আর বেশি বাষ্প যতটা উৎপন্ন হচ্ছে, অনেক বেশি বাষ্প আবার তরলে ধাক্কা খেয়ে তরলের মধ্যে ফিরে আসছে। তার মানে বাষ্পীভবনের হার তখন কমেছে আর ঘনীভবনের হার তখন বেড়েছে। আরও যখন কিছু সময় পর অতিক্রান্ত হচ্ছে, তখন আমরা দেখলাম কি যতটা যে হারে বাষ্প উৎপন্ন হচ্ছে সেই হারেই বাষ্প ঘনীভূত হচ্ছে। কারণ বাষ্পীভবন আর ঘনীভবনের হার তখন সমান হয়ে গেছে। এবং সেই সময় যেটা সৃষ্টি হয়েছে তরল আর গ্যাসের মধ্যে, সেটা হচ্ছে বা তরল আর বাষ্পের মধ্যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সাম্যাবস্থায় এর উপরে যতটা বাষ্প আছে আর এখানে যতটা তরল আছে তার পরিমাণ স্থির। মানে যতটা পরিমাণ গ্যাস থেকে তরল হচ্ছে ততটা পরিমাণই তরল থেকে গ্যাস হচ্ছে, তাই এরও পরিমাণ স্থির, এরও পরিমাণ স্থির। সেই সময় তরলের উপরে যে পরিমাণ বাষ্প থাকছে সেই বাষ্পটাকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্প। এবং সম্পৃক্ত বাষ্প পাত্রের দেওয়ালের মধ্যে যে চাপ দিচ্ছে সেটাকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্প চাপ। ঠিক আছে, তাহলে বাষ্প চাপটা বুঝতে পারলে। তাহলে বাষ্প চাপের ক্ষেত্রে সংজ্ঞাটা আমি যদি পার্টিকুলার বলতে চাই, তাহলে কি বলবো, যে স্থির উষ্ণতায় কোনো তরল, ঠিক আছে, স্থির উষ্ণতায় কোনো তরল তার উপরে থাকা উক্ত উষ্ণতায় উক্ত তরলের
যে সাম্য অবস্থা থাকছে, সেই সাম্য অবস্থায় থাকা বাষ্প যে চাপ প্রয়োগ করছে, সেই চাপটাকে আমরা বলছি হচ্ছে উক্ত উষ্ণতায় উক্ত তরলের বাষ্প চাপ। তাহলে স্থির উষ্ণতায় কোনো তরলে তার বাষ্পের সঙ্গে যখন সাম্য অবস্থায় থাকছে, সেই সাম্য অবস্থায় থাকা বাষ্পের যে চাপ, সেটাকে আমরা বলছি উক্ত উষ্ণতায় উক্ত তরলের বাষ্প চাপ। তাহলে বাষ্পচাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে? অবশ্যই এই যে তরল অণু, সেই অণুগুলো, এই যে তরল যে অণুগুলো আছে, অণুগুলো দুটো পরমাণু নিয়ে তৈরি, তাই তো? এই তরল অণু আর একটা তরল অণু, এই তরল দুটো, এরা হচ্ছে দুটো পরমাণু বললাম, কিন্তু এদেরকে আমি বলছি অণু। তাহলে এই যে দুটো তরল অণু, এদের মধ্যে কীরকম আকর্ষণ বল আছে তার উপরে কিন্তু এই বাষ্পচাপটা নির্ভর করে। যেমন কি, যে সমস্ত তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, মানে এই যে তরল অণু, এদের মধ্যে কি আছে, যাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম, আকর্ষণ বল যাদের কম, ঠিক আছে, তাদের বাষ্পায়নের প্রবণতাটা বেশি হয়। তার মানে এরা আকর্ষণ কম, এরা সহজেই আরও দূরে দূরে থাকতে চায়, আকর্ষণ কম তো আরও দূরে দূরে সব থাকতে চায়। তাহলে এদের কী হবে, এদের বাষ্পায়নটা কী হয়, বাষ্পায়নের প্রবণতাটা বেশি হয়। অপরপক্ষে যদি যদি দুটো অণু, এদের মধ্যে কী হচ্ছে, যদি আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হয়, যদি আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়, বেশি হলে কী হবে, এরা পরস্পর নিজেরাই আবদ্ধ হয়ে থাকতে চাচ্ছে, তার মানে এরা দূরে সরতে চাচ্ছে না। দূরে সরতে যদি না যায়, তাহলে কিন্তু বাষ্পায়নের হার, বাষ্পায়নের প্রবণতাটা কম হবে, বাষ্পায়নের প্রবণতাটা কিন্তু সেক্ষেত্রে কম হয়। সেরকম ধরো আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা যদি করি, তাহলে বুঝতে পারবে। ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, আর জল, বুঝতেই পারছো এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। এটা আন্তঃআণবিক যদি আকর্ষণ বল দিয়ে চিন্তা করো, তাহলে হচ্ছে জলের বেশি, তারপরে ইথাইল অ্যালকোহল, তারপরে ইথার, তাই না? কারণ এটা হচ্ছে বেশি পোলার, H2ওটা হচ্ছে বেশি পোলার, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তুলনামূলকভাবে এটা তার থেকে কম পোলার, আর এটা হচ্ছে তার থেকেও কম পোলার। তার মানে এটার আকর্ষণ বলটা বেশি, তার থেকে এটা। তাহলে এর ক্রমটা কী হবে, যদি আমরা বাষ্পায়নের কথা চিন্তা করি, বাষ্পায়নের প্রবণতাটার ক্ষেত্রে প্রবণতাটা কার বেশি হবে? অবশ্যই প্রথমে হচ্ছে ইথার, উল্টোটা হবে, তারপরে হচ্ছে ইথানল, তারপরে হচ্ছে জল, ঠিক আছে? এই উদাহরণটাও কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তাহলে এটা বুঝতে পারলে কীভাবে এটা হলো। আচ্ছা, এবার আমরা চলে আসলাম, এটা হচ্ছে তরলের প্রকৃতির উপরে কীভাবে নির্ভর করছে বাষ্পায়নটা, সেটা আমরা দেখলাম। আর এবার আমরা দেখব উষ্ণতার উপরে কীভাবে নির্ভর করছে। উষ্ণতার উপরে কীভাবে নির্ভর করবে? অবশ্যই উষ্ণতা যদি আমরা বাড়াই, তাহলে কী হবে, যদি আমরা উষ্ণতাটা বাড়াই, তাহলে আকর্ষণ বলটা মানে দুজনটা অনেক দূরে সরে যাবে, তার মানে বাষ্পায়ন কিন্তু বাড়বে। উষ্ণতা বাড়ালে বাষ্পায়ন বাড়বে। এই দুটো যে অণু আছে, এদের মধ্যে যা ছিল উষ্ণতা, যেই তুমি এদেরকে তাপ প্রয়োগ করবে, এরা সঙ্গে সঙ্গে কিন্তু অনেক দূরে সরে যাবে, তার মানে বাষ্পায়নটা কিন্তু বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়ব, বা তরল থেকে, যে তরল অবস্থা থেকে উষ্ণতা বাড়লে বাষ্পর পরিমাণটাও কিন্তু এরকমভাবে বাড়তে থাকবে। এবার আমরা পড়ব হচ্ছে তরল দ্রাবকের মধ্যে যদি আমরা একটা অনুদায়ী কঠিন দ্রাবক যোগ করি। আমরা এতক্ষণ পড়ছিলাম কিন্তু পিওর কোনো সাবস্টেন্স নিয়ে, আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে শুধু দ্রাবক, যে কোনো একটা জিনিস আছে, মানে একটাই মেটেরিয়াল আছে, তাদের ক্ষেত্রে কীরকমভাবে বাষ্পচাপ হলো। এবার আমরা দেখব যে দুজনকেই যখন পরস্পর মিশিয়ে দিচ্ছি, তখন কিভাবে বাষ্পচাপটা পরিবর্তিত হচ্ছে। প্রথম দুরকম আমভাবে মেশাতে পারি। একটা হচ্ছে তোমার কোনো তরলের মধ্যে, এটা হচ্ছে দ্রাবক, তাহলে অবশ্যই, আর আমরা ব্যবহার করছি একটা দ্রাবক। এবার এই দ্রাবকটা আমরা কী নিচ্ছি, কঠিন। এবার কঠিনটা প্রকৃতি দুরকম হতে পারে, একটা হচ্ছে উদ্দায়ী হতে পারে, অথবা আরেকটা কী হতে পারে, অনুদ্দায়ী হতে পারে, ঠিক আছে? হয় উদ্দায়ী হতে পারে, নাহলে অনুদ্দায়ী হতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করব তোমার তরল দ্রাবকের মধ্যে। তরল দ্রাবকে আমরা নিচ্ছি কঠিন
অনুদ্দায়ী। অনুদ্দায়ী মানে উদ্দায়ী মানে উড়ে যাওয়া, মানে বাষ্পীভূত হবে। কঠিন অণুটাও বাষ্পীভূত হবে, মানে দ্রাবটাও বাষ্পীভূত হবে, তাই তো। উদ্দায়ী মানে হচ্ছে যে দ্রাব আছে সেই কণাটাও বাষ্পীভূত হবে, আর অনুদ্দায়ী মানে হচ্ছে কি দ্রাব কণাটা বাষ্পীভূত হবে না। তাহলে এক্ষেত্রে তরল দ্রাবকে কঠিন অনুদ্দায়ী মানে হচ্ছে তরলটা কি হচ্ছে বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হবে সহজে, কিন্তু যেটা কঠিন অনুদ্দায়ী দ্রাব আছে সে কি হবে না, সহজে বাষ্পীভূত হবে না। তো এদের ক্ষেত্রে আমরা কিভাবে বাষ্পচাপটা পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। তো দেখা গেছে কি যদি উষ্ণতাটা আমরা স্থির করি তাহলে কোনো দ্রবণের যে বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপটা কি হয়, ওই ধরো একই উষ্ণতায়, সম উষ্ণতায় একটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ থেকে কম হয়। এই কথাটার মানে কি, এই যে কথাটা বললাম তার কথাটার মানে কি এবং কেন এটা হচ্ছে সেটাই আমরা এখন বোঝাবো। মানে আমি যখন একটা তরল দ্রাবকে কঠিন অনুদ্দায়ী দ্রাব যোগ করছি, মানে দ্রবণ বানাচ্ছি, সেই দ্রবণের ধরো বাষ্পচাপ যদি পি হয়, ঠিক আছে, আর যদি আমরা শুধু তরল দ্রাবকটা নিতাম, ঠিক আছে, শুধু যদি আমরা তরল দ্রাবক নিতাম তাহলে তার যে বাষ্পচাপ হতো পি ড্যাশ, তাহলে কোনটা হচ্ছে বেশি হতো, তরল দ্রাবকের যে বাষ্পচাপ সেটা বেশি হতো, অর্থাৎ পি ড্যাশ গ্রেটার দেন কিন্তু পি হতো সবসময়, একটা সম উষ্ণতায় যদি এটারও বাষ্পচাপ নির্ণয় করি, এটারও বাষ্পচাপ নির্ণয় করি, দ্রবণেরও বাষ্পচাপ নির্ণয় করি, দ্রাবকেরও বাষ্পচাপ নির্ণয় করি, বিশুদ্ধ তরল দ্রাবক হতে হবে, তাহলে কি দেখা যায় যে দ্রাবকের বাষ্পচাপটা দ্রবণের বাষ্পচাপের থেকে সবসময় বেশি হয়। কেন বেশি হয় সেটা আমরা এখানটাতে এখন আমরা দেখব। ধরো আমি এখানটাতে একটা বদ্ধ পাত্রের মধ্যে এবার কি নিয়েছি, একটা দ্রাবক নিয়েছি আর একটা দ্রাবক নিয়েছি। এটা ধরো দ্রাবক, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের দ্রাবক, অনুদ্দায়ী দ্রাবক। যখন এটা অনুদ্দায়ী দ্রাবক ভাসছে তখন দেখো এই সারফেসে সমস্ত জায়গায় কিন্তু দ্রাবক অণু কভার করে নেই, তাই না। কিছু কিছু জায়গায় কি আছে,